রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ৭ মাস আলোচনার পর ৮৪টি প্রস্তাবে একমত সংখ্যাগরিষ্ঠ দল, যদিও ১১টি বিষয়ে কয়েকটি দলের ভিন্নমত বা নোট অব ডিসেন্ট রয়েছে। এই ৮৪টি বিষয়ের মধ্যে প্রায় ৩৪টি বিষয় সংস্কারের জন্য সংবিধান সংস্কার প্রয়োজন। সংবিধান সংস্কার করতে হলে জনগণের সমর্থন লাগবে, কিন্তু কোন প্রক্রিয়ায় জনসমর্থন আদায় হবে সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়নি। সবশেষ বৈঠকে সাংবিধানিক আদেশ এবং গণভোটের প্রস্তাব দেয় ঐকমত্য কমিশন। গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান কি আলোচনা করতে চাই আজকের ভোটের ট্রেনে। সঙ্গে আছে আমি হাসিব বিল্লাহ। দর্শক, শুরুতেই দেখে নিতে চাই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞ প্যানেল কি প্রস্তাব দিয়েছিল। জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো থেকে ৬টি সুপারিশ পাওয়া গেছে। সেই সুপারিশগুলো হচ্ছে: পূর্ণাঙ্গ সনদ বা তার কিছু অংশ নিয়ে গণভোট, রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতা বলে বিশেষ সাংবিধানিক আদেশ, নির্বাচনের মাধ্যমে একটি গণপরিষদ গঠন, ত্রয়োদশ সংসদে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে বাস্তবায়ন, সংসদকে সংবিধান সংস্কার সভারূপে প্রতিষ্ঠা এবং সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী আপিল বিভাগের কাছে মতামত চাওয়া যে এই সরকার জুলাই সনদ বাস্তবায়ন করতে পারে কিনা। দর্শক, এরপরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে বৈঠক হয়েছে সেখানে মূলত বিশেষজ্ঞরা কিছু পরামর্শ দিয়েছেন। সেই বিশেষজ্ঞরা 4টি পরামর্শ দিয়েছিলেন: অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট এবং বিশেষ সাংবিধানিক আদেশ। মূলত এই 4ভাবে সংবিধান সংস্কার করা যেতে পারে বলে তারা সুপারিশ করেছিলেন। এরপর সবশেষ গত বুধবার বিশেষজ্ঞদের পরামর্শে প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঐকমত্য কমিশন প্রস্তাব করেছে একটি সাংবিধানিক আদেশ দেওয়ার, এবং যে সাংবিধানিক আদেশ সংস্কারের কার্যকরের পর তা মূলত গণভোটের মাধ্যমে অনুমোদন করা হবে। সংসদ নির্বাচনের দিন একসঙ্গে এই গণভোট অনুষ্ঠিত হবে। এই ছিল মূলত জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিশেষজ্ঞ প্যানেলের সুপারিশ, এবং সেটি নিয়ে রাজনৈতিক দলগুলো গত বুধবার বেশ আলাপ আলোচনা করেছেন, কিন্তু এখন ঐকমত্যে পৌঁছাতে পারেননি। দর্শক, দেখছেন ভোটের ট্রেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। আজ ভোটের ট্রেনে আলোচনায় সরাসরি যুক্ত হয়েছেন 12 দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, এবং যুক্ত আছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের মিডিয়া সমন্বয়ক সৈয়দ হাসিবউদ্দিন হোসেন। আপনাদের দুজনকেই স্বাগত আজকের এখন টিভির নিয়মিত আয়োজন ভোটের ট্রেনে। শুরুতেই সৈয়দ হাসিবউদ্দিন হোসেন, আপনার কাছে যাই। আপনার কাছে একটু জানতে চাই, আপনারা শুরু থেকেই সংবিধান সংস্কার সভা কিংবা গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়ে এসেছিলেন যে সংস্কার করার জন্য, কিন্তু সবশেষ যে ঐকমত্য কমিশন যে প্রস্তাব দিয়েছে সাংবিধানিক আদেশ এবং গণভোট, সেই ব্যাপারে এখন আপনার দলের অবস্থান কি? ধন্যবাদ। আমরা আসলে সংবিধান সংস্কার সভা কথা আমরা বলে এসেছি কারণ আমরা একটা টেকসই সংস্কার চেয়েছি। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে যে সংস্কারের আমাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার ভিতরে আপনার একটা বড় বড় অনেক জিনিস আছে যেগুলো আমরা সংস্কার হিসেবে চেয়েছি। এখন এই চাওয়ার ভিতরে যখনই আপনি একটা বড় সংস্কারের প্রশ্ন আসেন, তখন কিন্তু একটা সাধারণ সংসদ সেটা সমাধান করতে পারে না, সেই জিনিসটা সংবিধান আনতে পারে না। সেই জন্যই আমরা সংবিধান সংস্কার সভা করেছিলাম, কারণ এটা একটা সংবিধান সংস্কার সভা বা কনস্টিটিউশনাল একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করলে তখন আপনি অনেক বড় বড় সংস্কার করতে পারেন। এবং করলে লাভটা কি? করলে লাভটা এই যে পরবর্তীতে আপনি কোনো চ্যালেঞ্জ ফেস না করেন। এখন আপনি যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দিয়ে করবেন, তখন আপনি সেই সুবিধাটা পাবেন। এখন সেই জন্য আমরা সংস্কার সভার আলাপ গত 10 বছর ধরে করে এসছি। কিন্তু এখন আমরা যে প্রস্তাবটা এসছে যে গণপরিষদের নির্বাচন কিন্তু আরেকটা সেই ধরনের নির্বাচন যেটার মাধ্যমে আপনি আসলে বড় বড় পরিবর্তন আনতে পারেন। তো সেই জন্য আমাদের গণপরিষদের নির্বাচন হলে অসুবিধা নেই। সেই জন্য আমরা আসলে গণপরিষদের নির্বাচনকে আসলে স্বাগত জানিয়েছি, এবং আমরা আসলে মনে করি যে এই যে ঐক্য কমিশনের যে কাজটা আমরা করছি, এটার সবচেয়ে বড় দিক হচ্ছে এখানে সমঝোতায় আসতে হবে। এখানে আমরা দলীয়ভাবে কি পজিশনে আছি সেটা কিন্তু গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা সমঝোতার মাধ্যমে একটা জায়গায় আসব,
জাতিকে একটা জায়গায় নিব। কারণ সংবিধান এমন একটা জিনিস, আপনি যদি জাতিকে ঐক্যমত্যে আনতে না পারেন তাহলে কিন্তু আসলে এই সংবিধান টিকবে না। কারণ আলটিমেটলি সংবিধানের রক্ষাকর্তা হবে আমাদের নাগরিকরাই। সো সেই জন্য আমরা মনে করি যে এটা বাংলাদেশের জন্য একটা বিশাল সুসংবাদ যে বাংলাদেশে এই গণপরিষদের নির্বাচনের বিষয়টা বড় রাজনৈতিক দলগুলি আসলে গ্রহণ করেছে। আপনারা জানেন বিএনপি এই বাস্তবায়নের বিষয়ে শুরু থেকে বলে এসছে যে পরবর্তী নির্বাচিত সংসদের মাধ্যমে তারা পরিবর্তন করবে। সেটার ব্যাপারে ধরেন জামাত বলেন, এনসিপি বলেন বা আমরা মনে করি আমাদের 90-এ যে 3 জোটের রূপরেখা ছিল সেটা যেহেতু বিএনপি করে নাই, সেহেতু আমাদের মধ্যে এই সন্দেহটা ছিলই যে বিএনপি কিভাবে আমাদেরকে নিশ্চয়তা দিবে যে আগামী সংসদ নির্বাচনের পরে তারা করবে। এখন এই যে গণপরিষদের নির্বাচনের থেকে সরে গিয়ে আমরা একটা আপনার রেফারেন্ডামের দিকে গেলাম, সেটা আসলে বোঝা যায় যে রাজনৈতিক দলগুলো সবাই চাচ্ছে যে বাংলাদেশের একটা শান্তির জায়গায় যাক, একটা ঐক্যমত্যের জায়গায় যাক। সেই জন্যে আমরা তো নিশ্চয়ই সেটাতে স্বাগত জানাবো, সেদিকে আসবো। জি, আপনারা স্বাগত জানিয়েছেন, ধন্যবাদ আপনার মতামতের জন্য। আমরা এবার জানতে চাই জনাব এহসানুল হুদা, 12 দলীয় জোটের সমন্বয়ক, আপনার দলের অবস্থান কি? এই যে সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাবের যে গণভোট, সেই গণভোটে আপনার দলের অবস্থান কি? ধন্যবাদ আপনাকে। আমরা দীর্ঘ বেশ কিছুদিন, 40 দিনের অধিক হবে, আমরা বিভিন্ন সংস্কার সুপারিশগুলো নিয়ে আলোচনা করেছি। আমরা সেখানে দাড়ি, কমা, সেমিকোলনগুলোর ব্যাপারে আপত্তি তুলেছি, মতামত দিয়েছি। সর্বশেষ আমরা 84টি বিষয়ের উপরে যেই আমাদেরকে চূড়ান্ত সুপারিশমালা ঐক্যমত কমিশন থেকে দেওয়া হয়েছিল, সেখানে আমরা বলেছিলাম যে বিষয়গুলো আশু বাস্তবায়নযোগ্য সেগুলো যেন নির্বাহী আদেশ, প্রশাসনিক আদেশ বা অধ্যাদেশ জারির মাধ্যমে সম্পূর্ণ করে ফেলেন এবং বাকি কাজগুলো যেগুলো আমরা করতে পারি সেগুলো করা হয়েছে, এবং মৌলিক সংস্কার যেগুলো সংবিধান সংশোধন করতে হবে সেটা পরবর্তী সংসদে, নির্বাচিত সংসদে সেইগুলোকে আমরা সংস্কার প্রক্রিয়াটা বাস্তবায়ন করব। এর বাইরে যে আমরা বলেছিলাম যে বর্তমানে যেই ধারাবাহিকতা 106 অধ্যাদেশের ধারাবাহিকতায় বাংলাদেশে একটি সাংবিধানিক সরকার যেভাবে আছেন, সেই জায়গায় সংস্কার কমিশন প্রধানমন্ত্রী বা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুপারিশমালা পেশ করবেন। উনি রাষ্ট্রপতির মাধ্যমে সুপ্রিম কোর্টের একটি মতামত জানতে চাইবেন। সেই অবজারভেশনটা যদি আসে যে এই যেহেতু অনেকগুলো দল এটার একটা আইনি ভিত্তি চাচ্ছে কিংবা তাদের মধ্যে সংশয় থেকে যাচ্ছে যে বিএনপি বা যারা যদি বিএনপি ক্ষমতায় যায়, তারা ধরেই নিয়েছে যে বিএনপি ক্ষমতায় যাচ্ছে, এবং আমার সহ আলোচকই একটু আগেই বললেন যে বিএনপি যে বাস্তবায়ন করবে সেই নিশ্চয়তাটা চাচ্ছেন। সেই জায়গা থেকে আমরা মনে করি যে একটা অবজারভেশন যদি আসতো সুপ্রিম কোর্টের 106 থেকে, সেইটাতে উল্লিখিত থাকতো কিভাবে বাস্তবায়ন করা যায়, সেটাও আমরাও প্রস্তাব করেছি, বিএনপিও সেভাবে প্রস্তাব করেছে। এর বাইরে যে দেখেন উনি বললেন 90-এর যেই 3 জোটের রূপরেখা ছিল সেখানে কিন্তু কোনো দালিলিক প্রমাণ নেই যে তারা কি কি বিষয়ে ঐক্যমত হয়েছিলেন, কি কি করবেন সেটা। সো আমরা কিন্তু এখানে বারবার বলে এসেছি যে এটা একটা কমিটমেন্ট টুয়ার্ডস দ্য নেশন, যে আমরা একটি সংস্কার করতে চাই, আমরা রাষ্ট্রের এই পরিবর্তনগুলো করতে চাই এবং আমরা অঙ্গীকারবদ্ধ। এগুলো আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে থাকবে। আমরা প্রধান উপদেষ্টার উপস্থিতিতে সাইনিং সেরেমনির মাধ্যমে এই অঙ্গীকারনামা সই করব। এবং এটা কিন্তু আমরা যদি এই জায়গা থেকে ফেরত আসি, আমরা এই বাস্তবায়নটা না করতে চাই, তাহলে কিন্তু আমরা জনগণের কাছে দায়বদ্ধ থেকে যাব। দ্যাট উইল বি ইন আওয়ার ম্যানিফেস্টো অফ ইলেকশন। সো এইখানে এর থেকে বড় নিশ্চয়তা আজকে বাস্তবতাতেই হচ্ছে যে বাংলাদেশের রাজনীতি করতে হলে এই যে ঐক্যমত কমিশনের যে নিরলস একটি প্রচেষ্টা ছিল, এবং সেইখানে আমরা 32টি দল এবং জোট অংশগ্রহণ করেছি, সকলেই কিন্তু একটি জায়গায় ঐক্যমত হয়েছে। কিছু কিছু বিষয় অবশ্যই ভিন্ন মত থাকবে, তা বিকজ ইটস দ্য বিউটি অফ ডেমোক্রেসি। আপনি সব বিষয়ে ঐক্যমত বা একমত হতে পারছেন না, সেইখান থেকে আমরা বলছি যে ভিন্ন মত থাকবে, কিন্তু সেটা যদি জনগণের ম্যান্ডেটে আমি নির্বাচিত হয়ে আসি, তখন আমার জায়গা থেকে আমি সেই সংস্কারগুলো বাস্তবায়নের জন্য অঙ্গীকারবদ্ধ জাতির কাছে। এখানে কেন সংশয়ের কথা বলা হচ্ছে সেটা আমার বোধগম্য নয়। এবং এখানে বলা হচ্ছে আমরা যে আন্দোলনটা করেছি, এই আন্দোলনটা কিন্তু নতুন সংবিধান লিখার আন্দোলন ছিল না, এই আন্দোলনটা গণপরিষদ নির্বাচনের জন্য ছিল না,
এই আন্দোলনটা গণভোটের জন্য ছিল না, এই আন্দোলনটা ছিল মানুষের হারানো অধিকার পুনরুদ্ধারের। গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল, আইনের শাসন ছিল না, দেশটাকে একেবারে দেউলিয়াত্বের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল। সেই জায়গা থেকে মানুষ একটি ফ্যাসিস্ট সরকারের পতন চেয়েছিল, তাদের হারানো অধিকার, ভোটাধিকার ফেরত চেয়েছিল। এবং সেই ধারাবাহিকতায় আগামী ফেব্রুয়ারিতে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি একটি অবাধ, সুষ্ঠু এবং একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ যাদেরকেই নির্বাচিত করবেন না কেন, তারা ঐকমত্য কমিশনে আমাদের যে অঙ্গীকার, সেই অঙ্গীকারগুলো বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। অঙ্গীকার দিয়েই যদি বাস্তবায়ন হতো, আপনি যেমনটি বললেন যে 90-এর 3 জোটের রূপরেখায় যেমন দালিলিক প্রমাণ ছিল না, কিন্তু সেখানেও আমরা দেখেছি যে সব দলের 7 দল, 5 দল, 3 দল, এই যে 3 জোটের যে রূপরেখা, সেখানেও কিন্তু স্বাক্ষর করেছিলেন সবাই, কিন্তু সেটা বাস্তবায়ন হয়নি। এইটা একটা আশঙ্কার জায়গা। সেই জায়গা থেকে আবার যেহেতু এখন এই সরকার গঠন হওয়া এবং অভ্যুত্থানের পরেই একটি দাবি উঠেছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য যে আপনারা ঐকমত্য কমিশনে বৈঠক করছেন, সেজন্য তো সংবিধান সংস্কারেরও প্রয়োজন রয়েছে। এখন মৌলিক সংস্কারের জন্য কি পরবর্তী সংসদ সেই সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করতে পারে কিনা, এজন্যই তো গণভোটের দাবিটা উঠছে, কি বলবেন? না, আপনি প্রথম প্রশ্নের উত্তর হলো যে আপনি বলেছেন যে 3 জোটের যে স্বাক্ষর, সেই স্বাক্ষরটা কি আপনি আমাকে দেখাতে পারবেন? কোনো প্রমাণ আছে যে কাগজটা আছে? কেউ এখন পর্যন্ত দেখাতে পারেনি কারা কারা সই করেছিলেন। আমরা চাচ্ছি যেটা একটা ন্যাশনাল সেরেমনির মাধ্যমে এই স্বাক্ষর প্রক্রিয়াটা বাস্তবায়ন করা হোক মাননীয় প্রধান উপদেষ্টার উপস্থিতিতে। আর এরপরে যে সেই সংস্কারগুলো, সেই স্বাক্ষর হয়তো আপনাকে এক মুহূর্তে আমি দেখাতে পারবো কিনা জানি না, কিন্তু এটি একটি ইতিহাসের অংশ। আপনি বলেন পাশাপাশি একই সঙ্গে এই যে সংস্কার বাস্তবায়ন, যেটি বলছিলাম যে পরবর্তী সংসদ যেহেতু মৌলিক অনেকগুলো বিষয় রয়েছে, সংসদের সংবিধানের অনেক চারিত্রিক পরিবর্তন হয়ে যাবে, সেই জায়গায় কি আসলে সংসদ সেটা পারে কিনা? সেই মৌলিক সংস্কারগুলোর জন্য কিন্তু আরেকটি, যখন আপনি সংস্কারগুলো করবেন তারপরে কিন্তু আরেকটি গণভোটের প্রয়োজন হবে। তো আমরা কিন্তু এখানে দুটো গণভোটের ব্যাপারে এসে যাচ্ছে। এই গণভোটের প্রশ্নটাই কিন্তু আগে ছিল না, তাই না? আইনি ভিত্তিটার জন্যই গণভোটের কথাটা এসছে। এবং গত পরশুদিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাহেব কিন্তু বলেছেন যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট, শুধু সংস্কার প্রস্তাবগুলো না, সনদ বাস্তবায়নের জন্য, সংস্কারের জন্য একটি গণভোট, সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে বিবেচনা করা যেতে পারে, সেই কথাটা কিন্তু উনি বলেছেন। এখন আপনাকে বুঝতে হবে গণভোটটা আয়োজন করবেন কিসের ভিত্তিতে। এইখানে নোট অফ ডিসেন্ট আছে, প্রায় 9টি বিষয় নোট অফ ডিসেন্ট আছে। বাংলাদেশের জনগণের বাস্তবতাটা আপনাকে বুঝতে হবে। এই যে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, তারা কি এই দুরূহ বিষয়গুলা কি তাদের বোধগম্য হবে গণভোটে? আপনি কতগুলো জিনিস নিয়ে আসবেন গণভোটে বাস্তবায়নের জন্য, সেটা কি কেউ খোলাসা করছে? ইটস ইম্পসিবল, নেক্সট টু ইম্পসিবল গণভোটের মাধ্যমে এই জিনিসটাকে বাস্তবায়িত করে নিয়ে আসা। আপনি জুলাই সনদ বাস্তবায়ন চান কিনা একটি সুনির্দিষ্ট বিষয়, সেটার বিষয়ে গণভোট যদি হতে পারে তা সেটাও বিবেচনা করা যেতে পারে। তারপরে আমাদের যে অঙ্গীকারনামা আছে, বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে কমিটেড, সেইটা তারা কিভাবে বাস্তবায়ন করবে, তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে থাকবে। তারা যদি নির্বাচিত হয়ে আসেন সেভাবেই সেটা পরবর্তী সংসদে বাস্তবায়িত হবে। ধন্যবাদ। এবার হাসিবুদ্দিন হোসেন ভাইয়ের কাছে একটু জানতে চাই, আপনি একটু জানাবেন যে পরবর্তী সংসদ গঠন হবার পরেও কি আবার গণভোটের প্রয়োজন হবে কিনা, এবং একই সঙ্গে উনি যেটি বললেন যে নোট অফ ডিসেন্ট সহ আরও অনেকগুলো বিষয় রয়েছে, তাহলে গণভোটে উত্থাপন হবে কোন বিষয়গুলো, সেটি কি আবার জনগণের জন্য বোধগম্য কিনা একটু ব্যাখ্যা করবেন। আচ্ছা, মানে দরকার হবে কিনা, ধরেন আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যদি আগে একটা গণভোটেই আমরা এই জুলাই সনদের মাধ্যমে যেগুলির ভিতরে সম্পূর্ণ ঐক্যমত্য আছে সেগুলি যদি নিয়ে ফেলি তাহলে না হলেও হয়, কিন্তু সংবিধানের যে কোনো পরিবর্তনকে গণভোটে যাওয়ার বিষয়টা হচ্ছে এটা একটা সুন্দর কালচার। হ্যাঁ,
সেটা উচিত যে আমি সংবিধান একটা পরিবর্তন করলাম, তারপরে আমি গেলাম। সুতরাং হলেও আমার কাছে মনে হয় না হওয়াটা মানে বাধ্যতামূলক না, কারণ আমি তো একটা গণভোট করেই ফেলেছি, সেগুলি নিয়ে আবার যাব কেন। এখানে আরেকটা বিষয় হতে পারে, যেটার কথা একটু হুদা সাহেব বললেন, সেটা হচ্ছে যে যেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে আর যেসব বিষয়ে সবাই ঐক্যমত্যে আছে। আমার কাছে মনে হয় এটা একটা প্রশ্ন যেটার উত্তর আমাদেরকে বের করতে হবে। এরপরে আমরা যখন কমিশনের সাথে বসবো, একটা সমাধান হতেই পারে, যে সমাধানটা হচ্ছে যে যেসব বিষয়ে আমাদের মধ্যে ঐক্যমত্য আছে সেই সব বিষয়গুলি আমরা এই গণভোটের মাধ্যমে পাশ করে ফেললাম, এবং আগামী সংসদ বসার সাথে সাথেই তাতে প্রথম অধিবেশনের শুরুতেই সেই সব বিধি বাস্তবায়ন করে ফেলেন, সংবিধানের অংশ করে ফেললেন। কিন্তু যেসব বিষয়ে আপনার নোট অফ ডিসেন্ট আছে, এবং আপনাদের মনে রাখতে হবে নোট অফ ডিসেন্ট 1 খুব কম দলের আছে, 2 কম অংশের আছে, পুরাটার ব্যাপারে নোট অফ ডিসেন্ট কিন্তু নেই। 9টা বিএনপির নোট অফ ডিসেন্ট আছে। আপনার নোট অফ ডিসেন্টের হ্যাঁ, বিএনপি যেসব জায়গায় নোট অফ ডিসেন্ট আছে, যেমন ধরেন আপনি যদি তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে বলেন, ওরা তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে রাজি, ওনারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কিভাবে নির্বাচন করতে হবে সেটার ব্যাপারে রাজি, কিন্তু যে স্টেপসগুলির কথা বলা হয়েছে, একটা স্টেপ যেখানে আমরা একটা র্যাঙ্ক চয়েসের কথা উঠেছে, শুধু সেই জায়গায় রাজি না। এটা দুইভাবে সমাধান হতে পারে। সেটা হচ্ছে ঠিক আছে, আমরা রেফারেন্ডাম করে ফেললাম, পরবর্তী সংসদ তারা এই বিষয়ে আলাপ আলোচনা করলেন, করে একটা সমঝোতায় আসলেন এবং ভোট নিলেন, 2/3 মেজরিটির মাধ্যমে তারা সেটা পাশ করলেন, এবং পরবর্তীতে আরেকটা রেফারেন্ডামের মাধ্যমে সেটা পাশ করালেন। সেটা একটা সমাধান হয়। আরেকটা সমাধান হইতে পারে, যেটার চেষ্টা আমরা করছি আসলে, সেটা হচ্ছে যে এবং ঐক্য কমিশন সেটা বলেছেন যে ওনারা যে গ্যাপটা দিচ্ছেন, এই গ্যাপটা দেওয়ার অর্থ হচ্ছে রাজনৈতিক দলগুলি যাতে নিজেরা নিজেদের সাথে কথা বলে একটা সমাধানে পৌঁছাতে পারেন। সুতরাং আমরা কিন্তু সেই চেষ্টাও করব। সুতরাং আমার মনে হয় যে যদি মেন্টালিটিটা হয় একটা সমাধান খুঁজে বের করা, সেটাতে আর কোনো সমস্যা থাকবে না। আপনাদের মনে রাখতে হবে আসলে 2টা সমস্যার জন্য আমরা করছি। একটা হচ্ছে যেটা 90-এর ব্যাপারে বললাম, সেটা হচ্ছে গ্যারান্টিটা কি, মানে বিএনপি যদি রাজি হয় তাহলে গ্যারান্টি কিভাবে হবে, এটা হচ্ছে একটা সমস্যা, এটা রেফারেন্ডাম হলে হয়ে যাচ্ছে। দ্বিতীয় যে গ্যারান্টি যেটা ছিল, সেটা হচ্ছে করলাম, পরবর্তীতে কোনো সরকার বা কোনো একটা সিটিজেন এসে বললো যেটা অসাংবিধানিক, সেই চ্যালেঞ্জ থেকে আমরা মুক্তি পাবো কিভাবে। রেফারেন্ডাম আমাদেরকে এই 2টার ব্যাপারেই আসলে একটা সমাধান দিচ্ছে, এবং আমার মনে হয় যে পরবর্তী একটা রেফারেন্ডাম হতেই পারে কোন বিষয়, কারণ যেগুলি ডিসেন্ট আছে যেসব বিষয়, সেগুলির ব্যাপারে ডিসেন্ট থাকতেই পারে। জি, তো সেটা রেফারেন্ডাম দিয়ে আমরা সলভ করতে পারি, সেখানে কোনো বাধা বিধি নিষেধ নাই। জি, বিষয়গুলো স্পষ্ট। আমরা এরপরে ইহসানুল হুদা ভাইয়ের কাছে যাব আলাপ আলোচনা শুনতে। এর আগে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই। বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। এবার দেখে আসতে চাই সাধারণ ভোটাররা জুলাই সনদ বাস্তবায়নে গণভোট নিয়ে কি ভাবছেন। নাটোর থেকে খোঁজ নিয়েছেন সহকর্মী মাহবুব হোসেন। নাটোর থেকে ভোটের ট্রেনে যুক্ত হয়েছি আমি মাহবুব হোসেন। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়টি আবারও আলোচনায় এসেছে। একই সঙ্গে গণভোটে অনিশ্চয়তা এবং আইনি সমস্যার বিষয়টি তুলে ধরেছে রাজনৈতিক দলগুলো। এ নিয়ে সাধারণ ভোটাররা কি ভাবছে, চলুন জেনে আসা যাক। গণভোটের মাধ্যমে যদি জনগণের মত প্রকাশ হয়, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই গণভোট করা উচিত। অতি সত্বর নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়ন একান্ত জরুরি। তাছাড়া দেখা গেল যে পরবর্তী যিনি আসবেন তিনি হয়তোবা এইটা বিতর্কিত করারও চেষ্টা করতে পারেন। এই সনদ যদি গণভোটে যদি না হয়ে যায় তাহলে কি হবে। সুতরাং যেটা সমঝোতার মাধ্যমে যেভাবে এটা সম্ভব, এটা মনে হয় ওই পর্যায়ে না নেওয়াই মনে হয় আমি একজন নাগরিক হিসাবে মনে করি। জনগণের মতামতের ভিত্তিতে নির্বাচিত সংসদের মধ্য দিয়ে জুলাই সনদকে বাস্তবায়ন করা। জুলাই সনদ বাস্তবায়নের তীব্র আকাঙ্ক্ষা আমরা পরিলক্ষিত করছি। সেই জায়গায় থেকে এর সাংবিধানিক স্বীকৃতির মাধ্যমেই এখনই জুলাই সনদ বাস্তবায়ন হোক, এটি আমাদের প্রত্যাশা। জনগণ কি চাচ্ছে এবং জনগণের জনভোটের এবং গণভোটের জরিপের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়িত হোক। জনগণের আকাঙ্ক্ষাটাই মেন প্রশ্ন। তো হচ্ছে এই ছাত্র জনতা যদি চায় জুলাই সনদটা দ্রুত বাস্তবায়ন হোক, তো এই জন্য আমাদের গণভোট প্রয়োজন। জুলাই স্বীকৃতি
আমার মনে হয় যে গণভোটের মাধ্যমেই হওয়া উচিত। যদি গণভোটের মাধ্যমে জুলাই স্বীকৃতিটা হয় তাহলে এটা তাৎক্ষণিক হওয়া সম্ভব। আমরা যারা আন্দোলনে যুক্ত ছিলাম, যারা আন্দোলন করেছি, তারা অবশ্যই চাই যে জুলাই স্বীকৃতিটা তাৎক্ষণিকভাবে হোক। জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না হলে তা পরবর্তী সরকার বাস্তবায়ন করবে কিনা সে সন্দেহ যেমন থেকে যায়, তেমনি ফিকে হয়ে যাবে ২৪-এর গণ অভ্যুত্থান। এজন্য জনগণের রায়ের মাধ্যমে বাস্তবায়ন হোক জুলাই সনদ, এমন প্রত্যাশা নবীন প্রবীণ এবং সাধারণ মানুষের। আজ আলোচনা করছি, আলোচনায় যুক্ত আছেন ১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা এবং যুক্ত আছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের মিডিয়া সমন্বয়ক সৈয়দ হাসিবউদ্দিন হোসেন। এহসানুল হুদা ভাই, আপনার কাছে এবার শুরুতে যেতে চাই। সাধারণ ভোটাররা আপনি শুনলেন নানামুখী বক্তব্য দিয়েছেন, আপনার কাছেও এবার একটু জানতে চাই যে এই জুলাই সনদ বাস্তবায়নে যদি পরবর্তীতে আবারও ভোট হয়, গণভোটের যদি প্রয়োজন হয় সংসদ নির্বাচনের পরেও, প্রয়োজনে আবারও এর আগে ভোট হলে ক্ষতি কোথায়, সমস্যা কি দেখেন? আমি সাধারণ ভোটারদের কথাগুলো শুনতে পাইনি। আপনাকে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আরেকবার একটু অন্যভাবে বলে আসছি। প্রধান উপদেষ্টা যখন আমাদের সর্বশেষ ঐকমত্য কমিশনে এসেছিলেন, দেখেন আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ করার জন্যই এখন কাজ করে যাচ্ছি, সেইখানেও কিন্তু বৈষম্য করা হয়েছে। ওনার অভিপ্রায়ে 3টি দলের থেকে উনি বক্তব্য শুনেছেন। এখন আমার ভাই হাসিফ বললেন এবং সেটাই কথা হয়েছিল ঐকমত্য কমিশনে, আমাদেরকে একটি 10 দিনের গ্যাপ দেওয়া হয়েছে যেন রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করে আমরা একটি সমস্যার সমাধানে একটি জায়গায় আসতে পারি কিনা। সেই জায়গাটাতেও আমি আজকে দেখলাম যে এখানেও বৈষম্য হচ্ছে। কিভাবে হচ্ছে? হাসিফরা যেই জোটের সাথে আছে, গণতন্ত্র মঞ্চ সহ, ওনারা 9টি দলের সাথে বসবেন। আমরা যারা জাতীয় 12 দলীয় জোট, সমমনা জোট, বাংলাদেশ এলডিপি ও এনডিএম যারা আছি, তাদেরকে ওনারা বিএনপির মিত্র হিসেবেই ধরে রেখেছেন এবং আমাদের সাথে আলোচনা করার কোনো উদ্যোগী তাদের নাই। সো এইখানেও একটা বৈষম্য করা হচ্ছে। এবং উনি দেখেন কথা বললেন, ওনার জায়গাতে উনি কনফিউজ। উনি বললেন গণভোট যেই সমস্ত বিষয়ে, কারণ কিভাবে হবেন সেটা কেউ জানেন না। ওই যে আমি বললাম নোট অফ ডিসেন্টের ব্যাপারগুলো আসছে, ওখানে উনি বললেন যেই সব বিষয়ে আমরা ঐক্যমত হয়েছি সেগুলোর ব্যাপারে আমরা জানতে চাইবো, এবং যেটা ঐক্যমত হয়েছে সেটা কিন্তু সংবিধান সংস্কার করারই প্রয়োজন পড়ে না, সেটা অলরেডি নির্বাহী আদেশ, অধ্যাদেশ বা প্রশাসনিক আদেশে বাস্তবায়নযোগ্য। সেটার জন্য গণভোটের যাওয়ার কোনো দরকার নেই। আমরা যাব মৌলিক সংস্কার, যেটা সংবিধান রিলেটেড, সংবিধান সংশোধনের জন্য যেখানে দরকার হতে পারে। এর বাইরে দেখেন উনি বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার, সেটা পরবর্তী সংসদে আলোচনা হবে এবং র্যাঙ্ক চয়েসের ব্যাপারে একটা নোট অফ ডিসেন্ট আছে, এইটা উনি নিয়ে এসছেন। কিন্তু রাষ্ট্রপতির যেই ক্ষমতা বৃদ্ধি, সেখানে 8টি বিষয় নিয়ে আসা হয়েছিল, আমরা 4টি বিষয় একমত হয়েছি, 4টি বিষয় আমাদের নোট অফ ডিসেন্ট আছে। এই বিষয়গুলো, এই জটিল বিষয়গুলো আপনি জনগণের সামনে উপস্থাপনটা করবেন কিভাবে? ইটস সিম্পলি ইম্পসিবল একটি গণভোটের মাধ্যমে এইভাবে মানুষকে বোঝানো এবং বাংলাদেশের বাস্তবতাটা অনুধাবন না করে এই মানুষগুলো এইগুলো বুঝবে না। এখানে আমরাই অনেক সময় বুঝছি না, কারণ নিত্য নতুন প্রস্তাব নিয়ে আসা হচ্ছে। সেই জায়গায় গণভোটটা আয়োজন কিভাবে করবেন? সহজতর উপায় হলো জুলাই সনদ বাস্তবায়ন চাই কিনা অঙ্গীকারনামার ভিত্তিতে একই দিনে একটি গণভোট আমরা আয়োজন করতে পারি কিনা। আমি আবারও বলেছি, সকলের ঐক্যমতের ভিত্তিতে। এবং আরেকটি ব্যাপার হলো, বাংলাদেশকে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন, কিন্তু তাদের যে একটি পার্সেন্টেজ অফ ভোটার্স আছে সেটাকে কি আপনারা নিষিদ্ধ করতে পেরেছেন? তারাও তো ভোট দিবে। সেখানে গণভোট নিয়ে একটি অনিশ্চয়তা দেখা দিবে। গণভোটে আপনারা দেখেছেন পৃথিবীর বিভিন্ন দেশে ফ্লিপ সাইড হয়েছে। ব্রেক্সিট নিয়ে যে গণভোটটা হয়েছে, সেখানে আমরা দেখেছি যে ব্রেক্সিট থেকে বেরিয়ে আসার পরেও ডেভিড ক্যামেরনকে পদত্যাগ করতে হয়েছে। রুয়ান্ডাতে হয়েছে, নেপালে হয়েছে। এ ধরনের অসংখ্য উদাহরণ আছে যেখানে আপনার গণভোট হওয়াতে আরো হিতে বিপরীত হয়েছে। সুতরাং আমরা বলতে চাচ্ছি, জুলাই সনদ বাস্তবায়ন আমরা করতে চাই, ইট ইজ আওয়ার কমিটমেন্ট, আমরা এইখানে আমরা কমিটেড। বাট এই সমস্ত জগা খিচুড়ির যে প্রস্তাবগুলো চলে আসছে, এটার মাধ্যমে হয়তোবা কোথাও ঐক্যমত হওয়া যাবে না। আসুন আমরা একটি সহজ উপায় বের করি। সহজ উপায়ের জন্য আপনি যেমনটি গণতন্ত্র মঞ্চের বিষয়ে অভিযোগ করলেন, ঠিক একইভাবে আমরা যখন সংবাদ সংগ্রহ করি ঐকমত্য কমিশনের, আমরা দেখেছি যে যখনই বিএনপি যেসব বিষয়ে প্রস্তাব বা দ্বিমত জানায়, ঠিক বিএনপির সুরেই
আপনার 12 দলীয় জোট বা আপনারা একই সুরে কথা বলেন, কেন এই বিষয়টা আমার প্রতিবেদক হিসাবে একটু জানতে চাওয়া। আমি কিন্তু যেটা বললেন যে গণতন্ত্র মঞ্চের ব্যাপারে কিন্তু আমি যে আপত্তি জানিনি। আমি বলেছি যে এই শুরুটা করেছিলাম আমি যে বৈষম্যটা দেখেন কোথায় হচ্ছে। শুরুতে 3টি দলের বক্তব্য উনি শুনেছেন, ওনার অভিপ্রায় মাননীয় প্রধান উপদেষ্টা। এখন যে আলোচনাটা ওনারা করবেন বলেছেন, হাসিব বলেছেন যে ওনারাও উদ্যোগ নিচ্ছেন। আমি সংবাদ মাধ্যমে জেনেছি, কিন্তু আমি সেটা বলেছি আপনাকে যে ওনারা 9টি দলের সাথে আলোচনা করবেন। তো আপনি দেখছেন আমি কোথায় বিএনপির সাথে একমত হচ্ছি, আমার দলের স্ট্যান্ড সেটা। সেইখানে কি আমার গণতন্ত্র মঞ্চের সাথে একমত হলে আপনি আমায় তখন কি বলতেন যে আমি তাদের সাথে একমত হচ্ছি, তাদের মতের সাথে? নো, আমি আমার নিজস্ব জায়গা থেকে, আমার দলীয় এবং জোটগত অবস্থান থেকেই, আমার নীতিগত অবস্থান থেকে আমার অবস্থান যদি বিএনপির সাথে মিলে যায়, আপনি সেটাকে এভাবে কম্পেয়ার করতে পারেন না। এবং অন্যান্য দলেরও আমি মনে করি তাদেরকে এই চোখে দেখাটা ঠিক হবে না। আমি যেই কথাগুলো বলছি সেটা আমাদের জোটের অবস্থান, আমার ব্যক্তিগত অবস্থান নয়, সেটা আমার দলের অবস্থান। জি, আপনার বিষয়টি স্পষ্ট। এবার সৈয়দ হাসিবউদ্দিন হোসেন ভাইয়ের কাছে একটু জানতে চাই, আমাদের সময় কম, আপনি একটু বলবেন যে ইহসানুল হুদা ভাই যেভাবে বললেন যে গণভোটের যে জটিলতা বাড়বে এবং একই সঙ্গে এই সরকার কি আসলে গণভোট দিতে পারে কিনা, এই প্রশ্নটাও রয়েছে, আপনি ব্যাখ্যা করবেন। এই সরকার তো বলেছে একটা কনস্টিটিউশনাল অর্ডারের মাধ্যমে করবে। হ্যাঁ, সো কনস্টিটিউশনাল অর্ডারের মাধ্যমে ওনারা করতে পারেন কিনা সেটা নিয়ে একটা আলাপ হতে পারে। সেটা নিয়ে আমাদেরও অনেক ভয় ছিল যে কনস্টিটিউশনাল অর্ডারের মাধ্যমে যদি করতেই হয়, কেউ আর্গুই করতে পারে যে কনস্টিটিউশনাল অর্ডারের মাধ্যমেই তাইলে আমাদের সংবিধান সংস্কার করে ফেলতে তো পারে, ঠিক আছে, একটা কনস্টিটিউশনাল অর্ডার। কিন্তু খুব পরিষ্কারভাবে ঐক্য কমিশন যেটা বলেছে, কনস্টিটিউশনাল অর্ডারটার সীমাটা হচ্ছে যে জুলাই সনদে যেই যে সংস্কারের আলাপ থাকবে সেটা রেফারেন্ডামে দেওয়ার জন্য আলাপ। একটা জিনিস হুদা ভাই যেটা বললেন সেটা আমি বলতে চাই যে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের রাজনীতিবিদরা সাধারণত খুব ছোট কেমন মনে করে যে অশিক্ষিত, মূর্খ বা কিছু। কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু ধরেন ইটালি, আমেরিকা, ইউকে, পৃথিবীর সব দেশে কাজ করে। বাংলাদেশের মানুষের বাস্তবতা হচ্ছে বাংলাদেশের মানুষ কেন। জি, আমরা শুনছি, আমরা আপনার রাজনৈতিক বোদ্ধা হিসাবে সরি আমরা বুঝতে পারিনি, আবার যদি বলতেন। এই উত্তরটা উনি দেখ, ওনাকে এই উত্তরটা দিতে বলেন দয়া করে। আপনি প্রশ্নটা আবার করবেন। তো আমি মনে করি বাংলাদেশের মানুষকে যদি রেফারেন্ডামে দেয়া হয়, বাংলাদেশের মানুষকে এই সরকার, আমরা সবাই দায়িত্ব নিয়ে বুঝাতে পারবো সংস্কারগুলি কী কী, এবং তারা বুঝবেন। গত বছর সেপ্টেম্বর অক্টোবর মাসে একটা সার্ভে হয়েছিল, এই সার্ভেতে পরিষ্কারভাবে বোঝা গিয়েছিল যে বাংলাদেশের মানুষ সংস্কার বোঝে কিনা, সংবিধান সংস্কার বোঝে কিনা। আমার মনে হয় 70% মানুষ সংবিধান বোঝে, সেটা এসছিল। বাংলাদেশের মানুষ সংবিধান সংস্কার সবই বোঝে, আসলে এত জটিল বিষয় না। সুতরাং আমার কাছে মনে হয় বাংলাদেশের মানুষকে দিয়ে আসলে রেফারেন্ডাম করানো এটা যেতেই পারে, কনস্টিটিউশনাল অর্ডার দিয়ে করা যায়। আমরা আরেকটা প্রস্তাব ছিল, আপনারা জানেন যে 106-এর মাধ্যমে, সংবিধানের 106-এর মাধ্যমে একটা লিগ্যাল ওপিনিয়ন আমাদের প্রেসিডেন্ট চাইতে পারেন। ওনারা যদি একটা লিগ্যাল ওপিনিয়ন চান এতটুকু যে যদি এই সনদে যে সংস্কারের কথা উঠেছে সেগুলি আসলে রেফারেন্ডামে পাঠানো যায় কিনা, শুধু এতটুকু যদি প্রশ্ন করেন, তাইলে আমাদের অ্যাপিলেট ডিভিশন থেকে তারা হ্যাঁ না উত্তর দিবে। মনে রাখতে হবে এটা কিন্তু হ্যাঁ না উত্তরের জন্য। সুতরাং ওনারা যদি বলেন তাইলে আমাদের জুডিশিয়ারিও বলবেন যে হ্যাঁ এটা পাঠানো যায়, সেভাবে পাঠিয়ে দিলে সবাই আরামে থাকে। আমি একটু আগে বলেছিলাম যে দুটা প্রশ্ন, একটা প্রশ্ন হচ্ছে সংস্কারগুলি বিশ্বাসের প্রশ্ন, যে সংস্কারগুলি করবে কিনা, বলতে পারে ওয়াদা টাদা এসব বলতে পারে। আমরা আসলে এত ওয়াদা টাদা মানে অত শুনতে চাই না, আমরা আসলে বলতে চাই আমরা একটা কনফার্মেশন চাই। 2 নাম্বার হচ্ছে পরবর্তী এটা চ্যালেঞ্জ হবে কিনা। সুতরাং আমার মনে হয় ঐক্য কমিশন যে প্রস্তাবটা দিয়েছে সেই প্রস্তাবটা মানে সৎভাবেই দিয়েছেন। একটা সংকট কি হবে সেই ক্ষেত্রে, যে নোট অফ ডিসেন্ট গুলো নিয়ে যে বিরোধ তৈরি হবে, সেক্ষেত্রে জনগণ কিভাবে বুঝবে, সেগুলো সমাধান কি?
আমি সেটা বললাম আপনাকে, নোট অফ ডিসেন্টগুলি যদি আমরা আপাতত হয় সরিয়ে রাখি, যেগুলিতে নোট অফ ডিসেন্ট নেই ৭৫টা ভিতর আপনার ৬৪টাতে নোট অফ ডিসেন্ট নাই, সেগুলি আমরা রেফারেন্ডামে দিতে পারি। বাকি যেগুলি 11টায় যেটার মধ্যে নোট অফ ডিসেন্ট আছে সেটা আমরা পরবর্তী সংসদে আলাপ করতে পারি, এবং যেহেতু পরবর্তীতে হুদা ভাই বললেন রেফারেন্ডামে যাবে, সেগুলি রেফারেন্ডামের মাধ্যমে সমাধান হতে পারে। তাছাড়া আরেকটা পথ কিন্তু আছে, এই কয় মাস, এই নির্বাচন পর্যন্ত এই কয় মাস আমরা তো রাজনৈতিক দল, আমরা তো সংস্কার নিয়েই সারা জীবন কাটাইলাম। আমরা তো চেষ্টা করব বিএনপিকে কনভিন্স করতে যে না, এটা কেন না। কারণ এত রক্ত দেওয়ার পরে আসার পরে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে ঐক্যমতে না পৌঁছানোটা লজ্জার ব্যাপার। যে নির্বাচন ক্ষমতার মানে একটা সুস্থ ট্রান্সফার অফ পাওয়ার আমরা কেন পাবো না? নিশ্চয়ই আমাদের পেতেই হবে, এটাতে আমাদের ঐক্যমতে আসতেই হবে, আসতেই হবে। সৈয়দ হাসিবুদ্দিন হোসেন ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ছোট্ট করে 30 সেকেন্ডের মধ্যে একটু জানতে চাই, সৈয়দ এহসানুল হুদা, আপনি একটু জানাবেন যে এই রাজনৈতিক দলগুলোই যদি চায়, রাজনৈতিক দলগুলোর তো দায়িত্ব জনগণকে বোঝানো, সেক্ষেত্রে আপনারা কেন জনগণকে না বুঝিয়ে এই অবস্থানটা নিচ্ছেন? দেখুন, আমরা জনগণের কাছে যাচ্ছি। উনি একটি সার্ভের কথা বললেন, 70% মানুষ চেয়েছে, 12 কোটি ভোটারের মধ্যে হয়তো বা 100 জনের কাছে ওনারা ওই সার্ভেটা করেছেন। কাদের কাছে করেছেন সেটা স্পষ্ট করছেন না। সো এই সমস্ত গাঁজাখুরি কথা বলে লাভ নেই। বাংলাদেশের বাস্তবতাটা উনিও জানেন, আমিও জানি, সকলেই জানেন। সংবিধান বোঝেন 70% মানুষ, আমিই বুঝি না ভাই। তাহলে আই এম আউট অফ দ্যাট 70%, মানে 70 থেকে কিন্তু আমি ঐক্যমত কমিশনে যাচ্ছি। তাহলে মানে এই সমস্ত কথা বলে লাভ হবে না। আমরা যেটা বলেছি, এবং সবচেয়ে যে জায়গাটা আমি বারবার বলছি, উনি বলছেন যে বিষয়গুলো ঐক্যমত হয়েছে সেটা নিয়ে যেতে, সেই ঐক্যমতের বিষয়গুলো কিন্তু বাস্তবায়নই করে ফেলা যায়। সেটার জন্য গণভোটের দরকার কি? গণভোটটা তো আমরা করতেই চাচ্ছি, যে যেটা সাংবিধানিক সংশোধনের দরকার আছে সেইটার জন্য আমরা যাব, এবং সেই নিশ্চয়তাটাই চাচ্ছেন সবাই, সকল রাজনৈতিক দল সেটাই চাচ্ছেন। আমি কখনোই কনস্টিটিউশনাল অর্ডারের মাধ্যমে বাস্তবায়নের কথা বলিনি। আমি বলেছি যেটা, এটাতে উনি শেষে যেটা বলেছেন যে 106-এর মাধ্যমে, অনুচ্ছেদের মাধ্যমে আমরা সুপ্রিম কোর্টের মাধ্যমে কাছে একটি আইনি মতামত বা এইটার বাস্তবায়নের জন্য একটি মতামতের জন্য আমরা যেতে পারি, এবং তারা যেই মতামতটা দিবে সকলেরই আমি মনে করি যে সকলেরই সেই মতামতটা গ্রহণ করা উচিত। সেটা বিএনপি হোক, জামাত হোক, এনিবাডি, আমরা যারা আছি তারা যেন এইটার ভিত্তিতেই আমরা সংস্কার সনদে আমরা সই করি এবং সংস্কারগুলো বাস্তবায়ন করি। ভবিষ্যতে আপনাকে ধন্যবাদ, নতুন বাংলাদেশ। জি, আপনাকে ধন্যবাদ। কিন্তু একই সঙ্গে যেমন আপনারা নিশ্চয় সংবিধান বোঝেন বলেই যেমন ঐকমত্য কমিশনে বৈঠক করেছেন, একই সঙ্গে সারা দেশের মানুষ তাকেই রয়েছে, এবং সরকারের যদি উদ্যোগ নেয় অথবা রাজনৈতিক দলগুলো যদি উদ্যোগ নেয় যে এই সাংবিধানিক বিষয়গুলো মানুষকে আরও বোঝানোর জন্য যদি উদ্যোগ নেয়, হয়তো সাধারণ মানুষ আরও বুঝতে পারবে। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানিয়ে বিদায় নিতে হচ্ছে আজকের মতো। দর্শক, ভোটে টেনে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন, সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। আজকে রাজনীতির মাঠে ভোট নিয়ে যা আলোচনা হয়েছে, কোন দল কি বলেছেন সেগুলো শুনে নিতে চাই। নির্বাচনের পূর্বে ফ্যাসিবাদের দোষর ঘৃণ্য অপরাধীদের বিচার নিশ্চিত করা, লেভেল প্লেইং ফিল্ডকে নিশ্চিত করা, এই সব দাবি বাস্তবায়নের পথে আমরা দেখছি রহস্যজনকভাবে একটি প্রভাবশালী শক্তি সরকারের উপরে জোর খাটিয়ে লেভেল প্লেইং ফিল্ড বাস্তবায়ন করতে দিচ্ছে না। আগামী 26 তারিখে বাংলাদেশের সকল জেলা, উপজেলায়, গ্রামে গঞ্জে, শহরে, নগরে জনগণকে ন্যায্য দাবির ভিত্তিতে ঐক্যবদ্ধ করার জন্য আমরা কর্মসূচি পালন করব ইনশাআল্লাহ। শেখ হাসিনা যে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য প্রজ্ঞাপন জারি করেছিল বা করতে পারে নাই, সেটা আপনি কেন করতেছেন? কার ইঙ্গিতে গানের শিক্ষক নিয়োগ দিবেন? এটা কি জাতীয় কোন শিক্ষা? যে সমস্ত আলেমরা সহি আকীদা বিশ্বাসী, সহি শুদ্ধ ভাবে কোরআন তেলাওয়াত করতে পারে, এরকম শিক্ষককে নিয়োগ দিতে হবে। বাংলাদেশের 92% মুসলমানদের অর্থে পরিচালিত দেশের মধ্যে কোন অবস্থাতেই গানের শিক্ষক নিয়োগ দেয়া যাবে না। এখন যতই নির্বাচন ঘনিয়ে আসছে, ঐক্যমতের আলোচনা শুরু হয়েছে, চলতেছে, তখন আমরা দেখলাম কেউ কেউ
পিয়ার নিয়ে রাস্তায় নামতেছেন, প্রোগ্রাম করতেছেন, দ্যাটস গুড। প্রোগ্রাম করা ভালো, জনগণকে সচেতন করা ভালো, কিন্তু এর অর্থ এই না যে আপনি এক ধরনের কর্তৃত্ববাদিতা আপনার মতামত জনগণের নাম বলে জনগণের অনুমতি না নিয়ে চাপিয়ে দিবেন। আজকের রাজনীতি যারা করছি আমরা অত্যন্ত ছোট বোধ করি তার কাছে, কারণ তিনি কখনো কম্প্রোমাইজ করেন না। আর যারা নতুন প্রজন্মের, তারা বদরুদ্দিন ওমর সাহেবের কাছ থেকে কতটুকু নিতে পারছে বা পেরেছে সেটা আমার ঠিক জানা নেই। একটা কথা এখানে খুব জোরে সরে এসছে বদরুদ্দিন ওমর সাহেবের কথাগুলো থেকেই, যে সংগঠন সংগঠন সংগঠন। আমার মনে হয় ব্যক্তিগত ধারণা থেকে বিপ্লব তখনই সফল হয় যখন সংগঠন থাকে। নির্বাচনকালীন সরকার যদি পক্ষপাতিত্ব করেন, নির্বাচনকালীন সরকার যদি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার জন্য তার যে ভূমিকা সেটি পালন করতে ব্যর্থ হন, তারা যদি কোনো পক্ষের প্রতি পক্ষপাতিত্ব করেন, তাহলে সেই ক্ষেত্রে নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা কিন্তু মোটেই থাকে না। জনগণের ভোটের অধিকার ফেরত দিতে চাই, এই কথাগুলো রাজনৈতিক দল বলবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু তার অন্তর্নিহিত উদ্দেশ্য যদি হয় যে আমি নির্বাচনে যাচ্ছি এই চেতনা নিয়ে, যে আমি জিতবো, আমাকে জিততে হবে এবং এই শর্তে আমি নির্বাচনে যাব, তাহলে কিন্তু আমার সেই দলের বা সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে সুষ্ঠু, নিরপেক্ষ এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা যে শর্তাবলী, সেটা পালন করা কঠিন হবে। ভোটের ট্রেনে আজ নোয়াখালী থেকে যুক্ত হয়েছেন নাসিম শুভ। শুভ, এই ঐকমত্য কমিশনে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দীর্ঘ আলোচনার পর অবশেষে একটা বিষয় নিয়ে আলাপ হচ্ছে, যে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট। স্থানীয় নেতারা, রাজনৈতিক নেতারা কি বলছেন এই গণভোট নিয়ে, জানাবেন। আসিফ, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে বহুল আকাঙ্ক্ষার জুলাইয়ের যে ঐক্য, জুলাই সনদ, সেই জুলাই সনদ আসলে কিভাবে বাস্তবায়িত হবে সেটা নিয়ে আসলে দেশব্যাপী চলছে আলোচনা সমালোচনা। রাজনৈতিক দলগুলো দিচ্ছেন নানা ধরনের মত। তো এই বিষয়ে জানার জন্য আমরা শুরুতেই জানতে চাইবো নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমানের কাছে, আপনাদের দল আসলে তৃণমূল থেকে জুলাই সনদের কিভাবে বাস্তবায়ন চান? বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই সনদটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু জুলাই আন্দোলনে ছাত্র জনতা প্রাণ দিয়েছে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে। সেখানে আমাদের ছাত্র দলের আমাদের অনেক নেতা কর্মী সেখানে নিহত হয়েছে, আমরাও সেটা চাই। তবে এই জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আমাদেরকে প্রথমে জাতীয় নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবে, যে একটা পার্লামেন্ট হবে, সেই পার্লামেন্টে এইটার একটা প্রস্তাব হবে, প্রস্তাবের আলোকেই এই জুলাই সনদপত্র, এই জুলাই এই যে সনদপত্র সেটা বাস্তবায়ন হবে। এটাই হলো নিয়ম। যেহেতু এখন তো কোনো পার্লামেন্ট নেই, এখন তো একটা অন্তর্বর্তীকালীন সরকার, তারা তো এখন এই বাস্তবায়ন করার ক্ষমতা তাদের নেই। সুতরাং একটা শক্তিশালী সরকার যখন প্রতিষ্ঠিত হবে নির্বাচনের মধ্য দিয়ে, তখন তারা এই জুলাই সনদটাকে তারা যারা প্রাণ দিয়েছে তাদের বিষয়ে তারা এই মর্মে একটা পার্লামেন্টের সংবিধানের মধ্যে সন্নিবেশিত করবে। এটাই হলো নিয়ম, এটাই হলো পৃথিবীর ইতিহাসে এগুলো হয়ে আসছে। যেমন আমরা 90 গণ আন্দোলন করেছিলাম, 90 স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে আমাদের যারা যে নুরু হোসেন, মিলন, যারা নিহত হয়েছে তাদের ব্যাপারেও সেদিন পার্লামেন্টে এগুলোর ব্যাপার অনেক আলোচনা হয়েছে এবং তাদের এই তারা যে নিহত হয়েছে সে বিষয়ে সেই দিবসগুলোকে পালন করা হচ্ছে। ঠিক তদ্রুপ এই জুলাই আন্দোলনে যারা এটা অবশ্য 90 আন্দোলন থেকে এটা একটা জোরালো আন্দোলন হয়েছে, যেহেতু এই স্বৈরাচার শেখ হাসিনার যে স্বৈরাচারী সরকার সেটা ছিল অত্যন্ত মারাত্মক একটা স্বৈরাচার ছিল। এই স্বৈরাচার হটাতে গিয়ে ছাত্র জনতার সাথে আমরা বিএনপি, জামাত, আমাদের আরো অন্যান্য যুগপৎ আন্দোলন যারা করেছে সকলেই অংশগ্রহণ করতে গিয়ে আমরা আমাদের অনেক নেতাকর্মীকে আমরা হারিয়েছি। সেই মর্মে আমরা পার্লামেন্টে আমরা এই সনদ আমরা বাস্তবায়ন করব, এটাই আমরা আশা রাখি। আমরা শুনছিলাম নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট আব্দুর রহমানের কাছে। এবার আমরা চলে যাব নোয়াখালী জেলা জামাতের শুরা ও কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট তাজুল ইসলামের কাছে। আসলে জুলাই সনদ নিয়ে আপনাদের কি অবস্থান, আপনারা কিভাবে এর বাস্তবায়ন চান? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই বিপ্লব এটা আমাদের একটা জাতীয় আকাঙ্ক্ষা। এই জুলাই বিপ্লব এমনি এমনি আসেনি। হাজার হাজার ছেলের
জনতার ছাত্রদের রক্তের বিনিময়ে এই দেশ আমরা নতুন করে স্বাধীন করেছি। ফ্যাসিস্ট হাসিনা যেইভাবে দেশকে গণতন্ত্র হত্যা করেছে এবং দেশের মানুষকে যেভাবে নিপীড়নে ফেলে দিয়েছে, দেশের যে স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের প্রশ্নের সম্মুখীন করে তুলেছে, সেখান থেকে এই ছাত্র জনতা তাদের যে অক্লান্ত ভাবে পরিশ্রম করে এবং যে কঠোর সাধনার মাধ্যমে দেশকে আমরা আবার নতুন করে আমরা স্বাধীন করতে পেরেছি। এটা জাতির আকাঙ্ক্ষা, একে ভুলে গেলে চলবে না। হাজার হাজার ছেলেকে, হাজার হাজার ছাত্রকে মৃত্যুবরণ করতে হয়েছে, হাজার হাজার লোক আজকে ছাত্র জনতা আজকে পঙ্গুত্ব বরণ করেছে। সুতরাং এই বিপ্লবকে আমাদের জাতীয় জীবনে এটা আমাদের ধারণ করতে হবে। এটাকে ধারণ করা আমাদের কোনো কঠিন বিষয় নয়, কিন্তু আজকে যদি আমরা ভুলে যাই তাদের অবদানের কথা, আমরা যদি আজকে বলি যে পরবর্তীকালে সরকার আসবে, সে সরকার গঠন করবে, না, এটা হতে পারে না। আমরা ইতিপূর্বে দেখেছি শেখ হাসিনার সরকার অনেক ওয়াদা করেছে, কিন্তু কিভাবে করেছে? গণতন্ত্রের অবয়বে এসে উনি করেছে। সুতরাং এটা কান্ট বি, এটা হতে পারে না। এবং এইভাবে যদি আমরা ছেড়ে দিই তাহলে ছাত্র জনতা তাদের যে অবদান সেটাকে আমরা উপেক্ষা করা হবে। আজকে যে কথা উঠেছে এটা কিভাবে করা হবে? আগামী দিনের পার্লামেন্টে আমরা এরকম অনেক বিতর্ক হয়েছে, আমাদের যে ভোটের ব্যাপারে অনেক কথা এসেছে, অনেক অঙ্গীকার ছিল, আমরা সেগুলো রক্ষা করতে পারিনি। তেমনি আজকে যদি ছাত্র জনতার অঙ্গীকারকে যদি এদের অবদানকে যদি আমরা অস্বীকার করি তাহলে জাতির সাথে আমাদের বেইমানি করা হবে। সুতরাং দেশকে যদি সঠিকভাবে আমরা যদি আজকে পরিচালিত করতে না পারি, আমরা যদি প্রধানমন্ত্রীর সাথে প্রেসিডেন্টের যদি ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে না পারি, আগামী দিনের প্রধানমন্ত্রী একের পর এক কতবার হবে এগুলো যদি আমরা ঠিক করতে না পারি, এগুলো সবকিছু সাংবিধানিক ভিত্তিতে এটা ভিত্তি দিতে হবে। যদি আমরা যদি আজকে এইভাবে ঐক্যমতে পুষতে না পারি, আমাদের আজকে জাতীয় ব্যর্থতা রাজনৈতিক দলগুলোর মধ্যে 31টি দলের মধ্যে 25টি দল একমত হয়েছে, কিন্তু অল্প 3-4টা দল একমত হতে পারছে না। কিন্তু আজকে এটা যদি ব্যর্থ হয় তাহলে জাতি ধ্বংস হয়ে যাবে। সুতরাং এটা আমরা পাবলিকের কাছে ছেড়ে দিই। এদেশের 20 কোটি লোক বলবে কিভাবে এটা বাস্তবায়ন হবে। আমরা সংবিধানের 106 ধারা এটাকে অ্যালাউ করে, এর বাইরে যাওয়ার কোনো স্কোপ নাই। সুতরাং এদেশের আপামর জনগণ সবাই চাইতেছে গণভোটের মাধ্যমে এই যে আজকের যে জুলাই বিপ্লব, এটা একটা পূর্ণাঙ্গ একটা সঠিক রূপ লাভ করুক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা আসলে শুনছিলাম জুলাই যে সনদ, সেই সনদ বাস্তবায়ন হোক সেটি সব দলে চাচ্ছেন, কিন্তু যে বিতর্ক রয়েছে আসলে সেটি বাস্তবায়ন কিভাবে হবে সেটির পদ্ধতি বের করা। তো হাসিব, এই ছিল আসলে নোয়াখালী থেকে আমার কাছে সবশেষ। ধন্যবাদ নাসিম শুভ। দর্শক দেখছিলেন আজকের ভোটের ট্রেনে মূলত জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান এবং সেখানে গণভোটের মাধ্যমে হবে নাকি কিভাবে এটি সমাধান হবে। নিশ্চয়ই আলোচনার টেবিলে সেটি সমাধান হয়েই নির্বাচনের দিকে এগিয়ে যাবে দেশ, সে আশায় আজকের মতন ভোটের ট্রেনের আজকের পর্ব শেষ করছি। দেখা হবে আগামীকাল নতুন কোনো পর্বে।